আসসালামু আলাইকুম। টিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। আজ আপনাদের সম্মুখে হাজির হয়েছি একজন সাদা মনের মানুষকে নিয়ে। তিনি হচ্ছেন লায়ন মোজাম্মেল হক। একজন গুণী লোক অনেক দিন থেকে প্রজ্ঞাবান হয়ে থাকবেন। অর্থবিত্ত ধন সম্পদ থাকলেই বড় মনের মানুষ হওয়া যায় না, থাকতে হয় মানবিক বোধ, সমাজ সভ্যতা ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা এবং তা বাস্তবায়ন করাই হতে পারে একজন সাদা মনের মানুষের কাজ। তেমনই একজন মানুষ নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়া। লায়ন বিশেষণ ব্যবহার করা হয় তার নামের সাথে। আন্তর্জাতিক মানের সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব ভিক্টোরিয়ার একাধিকবার প্রেসিডেন্ট ছিলেন তিনি। এছাড়াও লায়ন্স ক্লাবের মাধ্যমে জনসেবার আজীবন ব্রত তিনি। জাতি গঠন এবং জাতিকে এগিয়ে নেওয়ার জন্য লায়ন মোজাম্মেল হক জ্ঞানের প্রদীপ হাতে নিয়ে এগিয়ে যাচ্ছেন। 25টির অধিক পাঠাগার বা গ্রন্থাগার এবং অন্তত 6টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। এর মধ্যে রয়েছে কিন্ডারগার্টেন, হাই স্কুল, কারিগরি স্কুল এবং মেয়েদের জন্য অবৈতনিক কলেজ। তিনি বলেন, নেপোলিয়ন বলেছেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দেব। নেপোলিয়নের সেই অমর বাণী মাথায় রেখে নিজের অর্থায়নে মেয়েদের জন্য ফ্রি কলেজ করে দিয়েছেন মোজাম্মেল হক। 25টি পাঠাগারের মধ্যে প্রধান পাঠাগারটির নাম মারুফ শারমিন স্মৃতি পাঠাগার। মারুফ শারমিন তার আদরের 2 সন্তান ছিলেন। সড়ক দুর্ঘটনায় তারা মারা যান। 1998 সালে পাঠাগারটি গড়ে তোলেন। পাঠাগারের মাধ্যমে প্রয়াত 2 সন্তানের স্মৃতি ধরে রাখার চেষ্টা করছেন তিনি। এই পাঠাগারটি রূপগঞ্জের যাত্রামোড় এলাকায়। এই পাঠাগারে কলেজ, বিশ্ববিদ্যালয়, বিসিএস করার রেফারেন্স এবং গবেষণার জন্য বই রয়েছে। রয়েছে বাংলাদেশের সংবিধান, আছে আইনের বই, সাহিত্যের গবেষণার বই। শুধু তাই নয়, ইসলাম শিক্ষা ও গবেষণার জন্য প্রচুর টাকা ব্যয় করে বিদেশ থেকে বই আমদানি করে এনেছেন লায়ন মোজাম্মেল হক ভূঁইয়া। তার পাঠাগার বিস্তৃতি লাভ করেছে নারায়ণগঞ্জ জেলা কারাগারে একটি, রূপগঞ্জ উপজেলায় একটি, ঢাকা কলেজে একটি এবং ঢাকা ক্যান্টনমেন্টে একটি সহ দেশের বিভিন্ন জায়গায় অন্তত 25টি পাঠাগার। পৈতৃক ভূমিতেই তিনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তারা 5 ভাই 3 বোন। সকল ভাই বোন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অংশীদার হলেও সার্বিক দায়িত্ব লায়ন মোজাম্মেল হকই পালন করে থাকেন। ভাই বোনদের গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও বিশ্বাসের নাম মোজাম্মেল হক ভূঁইয়া। সুশিক্ষিত ও সাদা মনের এই লোকটি 1975 সালে এসএসসি, 1977 সালে রূপগঞ্জের মুড়াপাড়া কলেজ থেকে এইচএসসি এবং 1989 সালে ঢাকা কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। তারপর মোজাম্মেল হকের প্রথম কর্মজীবন শুরু হয় রূপগঞ্জের হাজী আয়াত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে। মেধাবী এই যুবক শিক্ষকতার 1 বছরের মাথায় ইন্টারভিউ দিয়ে সোনালী ব্যাংকের চাকরি পেয়ে যান। সোনালী ব্যাংকে চাকরি করা অবস্থায় তার মা বলেন, তোর মাস্টার্স করা দরকার। মার নির্দেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাইট শিফটে ভর্তি হয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়া। মন স্থির করে থাকেন। সোনালী ব্যাংকের চাকরিতেও তার মন বসে না। অপরদিকে জ্ঞান পিপাসু এই মোজাম্মেল হক ভূঁইয়ার মন স্থির থাকে না সোনালী ব্যাংকের চাকরিতেও। বছরখানেক পর চাকরি ছেড়ে পৈতৃক ব্যবসার টেক্সটাইল মিলের হাল ধরেন তিনি। স্বাধীন ব্যবসায় মনোযোগ দিয়ে সমাজ সেবার দিকে ধাবিত হতে থাকেন। সংযুক্ত হন লায়ন্স ক্লাব সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে। তিনি এখন অনেকগুলো সংগঠনের সাথে জড়িত। জেলা প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য, রূপগঞ্জ কাঞ্চনে অবস্থিত সরকারি অনাথ বালিকা আশ্রমেরও স্বেচ্ছা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন লায়ন মোজাম্মেল হক। সোনালী ব্যাংকের চাকরি ছেড়ে পৈতৃক যে ব্যবসায় মনোযোগ দিয়েছিলেন, 78 বছর বয়সে এখনও সেই ব্যবসা নিয়ে আছেন।
সাদা মনের এই মানুষটি দানবীর হিসেবে পরিচিতি লাভ করেছেন। বাংলাদেশ সরকার 2008 সালে ঢাকা বিভাগের তাকে শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। যুবক যুবতীদের কম্পিউটার প্রশিক্ষণে দক্ষ করে গড়ে তোলা নারী কর্মক্ষেত্র সহায়তা, সময় সময় সেলাই মেশিন প্রদান, হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষকে প্রতি বছর একবার চোখের অপারেশন সহ বিভিন্ন রকম চিকিৎসা নিজ খরচে দিয়ে থাকেন। নিজ খরচে প্রতি বছর প্রতি হজের আগে হাজিদের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকেন লায়ন মুজাম্মেল হক। তার 3 মেয়ে এক ছেলের মধ্যে বড় মেয়ে স্কুলের হেড মিস্ট্রেস, দ্বিতীয় মেয়ে নিজ কলেজের প্রিন্সিপাল, আর ছেলে ঢাকা মেডিকেল কলেজে আছেন এবং ছোট মেয়ে ডাক্তার। লায়ন মুজাম্মেল হক ভুইয়া আপাদমস্তক একজন সাদা মনের মানুষ। লেখাপড়ার পাশাপাশি আমি খেলাধুলার সবসময় করতাম। কোনো আড্ডা আমার মাঝে ছিল না, কোনো দোকানে বসা ছিল না, এবং খেলাধুলার মধ্যে আমার ছিল ফুটবল, ভলিবল, দাঁড়িবান্ধা, হাডুডু, এবং আমি এগুলি খুব ভালোভাবে খেলেছি। মানে যারা দর্শক ছিল তারা ঠিকই আমাদেরকে উৎসাহিত করছে যে না, সে ভালো খেলে। আমার ভবিষ্যৎ আরও প্ল্যান ছিল যে আমি সমাজের জন্য কাজ করব। যখন আমি ক্লাস 8-এ উঠি তখন আমার মাথায় ঢুকলো যে আমি সমাজের জন্য কাজ করব। এর মধ্যে অনেকে যারা সমাজসেবক ছিল তাদের সাথে অনুপ্রাণিত হয়ে, তাদের মধ্যে অনুপ্রাণিত হয়ে আমি ওই যে সমাজসেবক হিসেবে কাজগুলি করার চিন্তা ভাবনা করছি, এবং এইভাবে আস্তে আস্তে আমি আগাইছি। যখন আমি স্কুলে যাই তখন স্যাররা আমাকে খুব বেশি আদর করতো। যখন আমি ক্লাস 9-10-এ পড়ি ভবানী স্কুলে, তখন আমার এক স্যার প্রয়াত আব্দুল মালেক স্যার নামে পরিচিত যিনি আছেন, উনি যখন খেলাধুলা হইতো তখন বলতো মুজাম্মেলকে তোমরা নিয়ে আসো। কেন নিয়ে আসো? যে আমাদের ফুটবলের টিম আছে, সে এই টিমে সে অ্যাটেন্ড করবে। কারণ আমাকে নিয়ে যাওয়ার জন্য ওই জন্য বলছে যে আমি কিন্তু তখন স্কুলে খুব কম পেতাম, খেলাধুলার প্রতি আকর্ষণ বেশি ছিল, বিভিন্ন জায়গায় খেলাধুলা করতাম, যেতাম। ওটাকে আমি খেলাধুলা করছি। তারপর যখন নাকি আমি ইন্টারমিডিয়েটে পড়ি, ইন্টারমিডিয়েটে আমার লেখাপড়া হয় মুরাপাড়া ডিগ্রি কলেজে। মুরাপাড়া ডিগ্রি কলেজে একটা চমৎকার পরিবেশ, আমি এখানে লেখাপড়া করছি, বড় হয়েছি। তারপর ডিগ্রি ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি চলে যাই ঢাকা কলেজে। সেটা ইন্টারভিউর মাধ্যমে, অত্যন্ত কঠোর একটা ইন্টারভিউ ছিল। তখন বোধ হয় 50-60 জন স্টুডেন্ট নিয়েছিল, এর মধ্যে আমি ছিলাম 19 জন। আমাকে রিটেনে ভাইভা দিয়ে হয়েছিল আমাদেরকে। তো আমি ওখানে খুব ভালোভাবে কাজ করেছি। এবং আরেকটা সবচেয়ে মজার কথা, যখন আমি লাইব্রেরিতে ইউজ করতাম বা ক্লাসে যেতাম, তো লাইব্রেরি ইউজ করতাম, দেখতাম যে আমি সবচেয়ে বেশি লাইব্রেরি ইউজ করতাম ঢাকা কলেজের লাইব্রেরিটা। যখন ক্লাসে যেতাম, লাইব্রেরি বই পড়াবার ক্লাসে যেতাম, তখন তোমার স্যাররা বলতো যে তোমরা বেশি বেশি লাইব্রেরি ইউজ করবে, যত বেশি তোমরা পড়বে বই পড়বে তত বেশি জ্ঞান অর্জন করতে পারবে। এই কথা বলার পরে আনোয়ার স্যার নামে একজন স্যার ছিল, উনি বললো যে উনি ইকোনমিক্স পড়াইতো, তোমরা করো, এই অমুক রাইটারের বইটা নিয়ে আসো। ইকোনমিক্স বইটা কয়েকজন রাইটারের নাম উনি বলতো। তখন চিন্তা করলাম যে আমি তো স্যারের রাইটারের নাম বলে, তখন আমরা লাইব্রেরি থেকে ঢাকা কলেজের লাইব্রেরি থেকে সেটা আমরা পড়ি, কিন্তু রিমোট এলাকায় যারা আছে তারা তো সেই সুযোগটা পাচ্ছে না। এই সুযোগটা পাচ্ছে না বলতে তখন আমার মাথায় আরও বেশি করে ঢুকলো যে আমি একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করবো এলাকার মধ্যে। প্রথম শুধু আমার এলাকায় আমি লাইব্রেরি প্রতিষ্ঠা করি, যার এখানে এখনও বোধ হয় 25,000 উপরে বই আছে, বেশ ভালো ভালো বই, এবং সেগুলি গবেষণামূলক বই আছে। ইসলামের প্রতি যে সমস্ত জিনিস লেখা প্রয়োজন বা পড়া প্রয়োজন, প্রত্যেকটা বই এখানে আছে। এটা আপনারা দেখলে, যারা দেখছে তারা অবশ্যই বলতে পারবো। এখানে ইসলামিক পরিবেশ গবেষণা পরিষদ আর সাহিত্য গবেষণা পরিষদ, 2টা পরিষদের এখানে একটা কমিটি ছিল। এই কমিটিগুলি সে পরিচালনা করত। এবং এখানে প্রতি মাসের শেষ সপ্তাহে বুধবার, প্রতি মাসের বুধবার, শেষ সপ্তাহে বুধবার একজন আলেম আসতো এখানে। এটা মুফতি সাহেব আসতো, নামটা আমার এই মুহূর্তে খেয়াল নাই। উনি আসতো, উনি আসার এটা আমার নির্দিষ্ট একটা সময় ছিল যে এই সময়ের মধ্যে এটা অনুষ্ঠানটা হবে। এবং তখন দেখতাম এখানে লাইব্রেরিটা, পুরো লাইব্রেরিটা একটা কানা কানা ভরপুর ছিল। তারপর আমরা কী করতাম, বাইরে আবার কিছু চেয়ার, কিছু টুল টেবিল দিয়ে তা সেটা আমরা ফিল আপ করছি। এই ধরনের এই ছিল, এখানে ছিল এই যথেষ্ট পরিমাণ আলেমরা এখানে আসতো। অর্থাৎ আমরা চাইছি যে এটা গোরামি যাতে না হোক, যেটা সত্যিকার অর্থে ইসলাম সেটা যেন এর মাধ্যমে প্রকাশ পায়, যেন গোরামি এখানে না আসে, কুসংস্কার না আসে। এইভাবে লাইব্রেরিটা আমরা করছি। আর লাইব্রেরি একটা সমস্যা কি, প্রচুর দর্শক ছিল, কিন্তু যখন নাকি অ্যান্ড্রয়েড টেলিফোন মোবাইলটা বাড়লো, তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে কমতে থাকলো। এমনভাবে কমলো যেটা নাকি একটা পাঠক শূন্য প্রায় তো
25% কমে লগা। তো এটার জন্য আসলে আমি খুব ব্যথিত এটাতে হয়েছে। তো তারপর নিরাশ হলে চলবে না। আমরা এটাকে কীভাবে ডেভেলপ করা যায়, কীভাবে এদেরকে লাইব্রেরিমুখী করা যায়, সেটা আমরা চেষ্টা করব। সবার সহযোগিতা আমরা চেষ্টা করব। এই ব্যাপারে আমার যারা সহযোগিতা করছে, এর মধ্যে ছিল মীর আব্দুল আলী, তা ছিল জনাব হাবিবুর রহমান ভূঁইয়া, এরা আমাকে যথেষ্ট সহযোগিতা করছে। এই জন্য এই লাইব্রেরির ব্যাপারে অন্যান্য কাজে উৎসাহিত করছে। যেমন বৃক্ষরোপণ তো একটা খুব প্রয়োজনীয় জিনিস পরিবেশের জন্য, পরিবেশ রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। অক্সিজেনের অভাব কিন্তু আমাদের প্রচুর দেখা যায়। এখন যেভাবে আপনার হচ্ছে এই দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, এইটা কিন্তু রক্ষার জন্য গাছের কোনো বিকল্প নেই। আমাদের এই বৃক্ষরোপণ যেভাবে এটা করতে হবে। আমি প্রচুর বৃক্ষরোপণ করি, সেটা প্রতি বছর অক্টোবর মাসে করে থাকি। আমরা প্রতি মাসে অক্টোবর করে থাকি। আরও কিছু সেবামূলক কার্যক্রম আছে, যেমন আপনাকে বলা হয় যে এই আইক্যান চক্ষু শিবির, আমরা সব প্রতি বছর অক্টোবর মাসে করে থাকি। তাছাড়া বৃত্তি প্রদান করি, হজ প্রশিক্ষণ করি। হজ প্রশিক্ষণটা এমনই একটা প্রয়োজনীয় জিনিস যেটা নাকি আপনি কল্পনা করতে পারবেন না। মানুষ তার জীবনের পুরো সঞ্চয়টা অনেক সময় ব্যয় করে হজ যাওয়ার জন্য। যেমন পেনশনের টাকাটা তারা পায় আবার হজ যাবে। যদি সেটা তারা সঠিকভাবে করতে না পারে, তারা একটা কষ্ট হবে, হয়তো হজটা আমি ঠিক মতো করতে পারলাম না। এই জন্য আমরা প্রতি বছরই অক্টোবর মাসে হজ প্রশিক্ষণটা আমরা দিয়ে থাকি। এবং সেটা অক্টোবর মাসে বলতে হজের 1 মাস আগে আমরা প্রশিক্ষণটা দিয়ে থাকি, হজের 1 মাস আগে সেটা। আর আরেকটা যেটা কাজ করি আমরা, সেটা হলো আমরা আই ক্যাম্প, চক্ষু সেবা। এবং চক্ষু সেবার সবচেয়ে বড় জিনিস কি, আপনার আমরা দেখছি যারা এই চক্ষু সেবার জন্য তার অধিকাংশই আপনার এই বৃদ্ধ বয়সে 50, 60, 70, 80 এরকম বয়সে ক্ষণে পুরা দেখি গাড়িতে আপনার হাতে তুলা ধরে নিয়ে তাদেরকে ওঠাইতে হয়। এই কাজগুলো আমরা করে থাকি। আরও আশ্চর্যের কথা হলো, যখন নাকি তারা এই সেবাটা নেয়, এখন চক্ষুটা খোলার পরে তারা এমনও বলছে যে আমাকে যে সহযোগিতা করছে আই ক্যাম্পে, যে স্থানীয় পাশে, আমি আমার ছেলেপেলেকে না দেখে আমি তাকে আগে দেখবো। এই জন্য কথা বলে, এটা তখন কিন্তু আমার কান্না হিসাবে যখন এই কথা বলে, আমি নিজের কাছে প্রাউড ফিল করি যে না, আমি একটা কিছু করতে পারছি। সে নিজে বলে যে আমি কিন্তু আমার ছেলেপেলে দেখার আগে আমি ওনাকে দেখবো, ওনাকে তোমরা নিয়ে আসো। লাইব্রেরির সংখ্যা 25-এর প্লাস হবে। এবার সবকর খেলনায় যেমন নারায়ণগঞ্জ জেলা কারাগারে একটা আছে, এটা অনেকেই জানে। এটা আমি ওইখানে প্রতিষ্ঠা করে দিয়েছি। ওইখানে কিছু সিস্টেম আছে, সিস্টেমগুলো করেছি। লাইব্রেরিতে আপনার এই যে ইস্যু রেজিস্টার, তাছাড়া আপনার স্টক রেজিস্টার, সবগুলো এটা কমপ্লিট করে দেওয়া আছে। শুধু এখানে আরেকটি কাজ করা হয়েছে, আমি বোধহয় 10-12 বছর এখানে আমি গেছি সদস্য হিসেবে আছি। এখন তো প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, এখন বোধহয় নাই। ওই সময় করছি আমি শুধু এই লাইব্রেরির সাথে সাথে আমি ওই কোরআন শিক্ষার ব্যাপারে ওদেরকে জোর দিচ্ছি। কারণ যেহেতু ওরা কোনো না কোনো অন্যায় অবিচার করে এখানে ঢুকছে, যদি এটা চেঞ্জ হইতে পারে, ওই কোরআন শরীফ শিক্ষা বা বইগুলি করে হতে পারে। এর মধ্যে আবার কিছু ঘটনা আছে, যে কিছু আছে নিরাপরাধ ঢুকে, অনেক সময় পলিটিক্যাল ব্যাপারে ঢুকে যায়। দেখ তার ফলে ওরা ওই বইগুলি পড়ে। এবং ওদেরকে স্লেটও দেওয়া হয়েছিল, স্লেট পেন্সিল দেওয়া হয়েছিল। একসময় তো শুধু আমি আরবি বই দিয়েছিলাম, কায়দা বই আছে না, এই জন্য একসময় আরবি বই স্লেট দিয়েছিলাম। ওইখানে তারা লেখাপড়া ঠিক মতো করছে। এবং যারা বেরিয়ে আসছে তারা খুব কবে যায়, এখন তারা ওইখানে একটা শিক্ষাটা পাইছে যে এই করলেই হবে, এই করলেই হবে। যেমন আরবি শিক্ষাটা পাইছে, দৈনিক শিক্ষা পাইছে, তারা কিছু শিখতে পারছে। এবং ওইটা আমার মনে হয় সবচেয়ে বেশি কাজে লাগছে। আর লাইব্রেরি আরেকটা কাজে লাগছে, সেটা হল ঢাকা কলেজের লাইব্রেরি। এটা বিশাল আকার হয়েছে, সে সবটা আমার নামে দিয়েছে, মারুফ হোসেনের স্মৃতি গ্রন্থাগার। এই নামে একটা আপনার এই ভালো একটা দিছে, প্লেট দিছে, দিয়া না কি প্লেট, কি প্লেট না কো এটাকে, আরে মার্বেল পাথর দিয়ে, মার্বেল পাথর দিয়ে সুন্দর করে একবারে এটা দিছে। আমি মাঝে মাঝে দেখতে যাই, মাঝে মাঝে দেখতে গেলে ওরা বলে স্যার আমাদের তো আরো বই লাগবে। বই কিন্তু প্রচুর বই, ওদের নিজস্বটা কিন্তু অন্য জায়গায়, আমারটা একটা আলাদা, দোতলায় সিঁড়িতে ঢুকতে দোতলায় বাম সাইডে ঢুকছে। এবং প্রচুর বই দেওয়া আছে। তখন বলে স্যার আমাদের এই বই লাগবে, এই লাগবে, তাছাড়া আমাদের এই আইপিএস লাগবে। অনেক সময় কারেন্ট চলে যায়, এগুলি দেখি আমি দেওয়ার চেষ্টা করি। আইপিএসটা এখন দিই না, আমি দেবো বলে চেষ্টা করি। আর বইয়ের লিস্ট করতে বলি, তোমরা লিস্ট করো, আমি যদি আমার সামর্থ্য থাকে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। তোমরা পড়বা, তোমরা মানুষের মতো মানুষ হবে, তখন তোমরা মানুষ হবা এবং সুশিক্ষা শিখে তখন মনে করবো আমার লাইব্রেরি দেওয়া আমার সার্থক। আমি সায়েন্স এবং আর্টস করার জন্য আমি তো শুধু মেয়েদের জন্য কমার্সটা করছিলাম আগে। ওখানে ওই সময় কিন্তু কমার্সটা খুব বেশি ছিল, ওইটা আমি নেই যে তখন টিচার লাগবে। আমি করতে পারতাম, করা বলতে আমি টিচার না নেই, তাই শুধু করলে তো হবে না, এদেরকে মানসম্মত শিক্ষা দিতে হবে। তখন এখন আমাদের টিচার মোটামুটি আছে, আমরা ওই অ্যাপ্লাই করছি,
সায়েন্স এবং আর্টসের জন্য অ্যাপ্লাই করছি, যেটা হয়ে যায় তাহলে আমরা ওদেরকেও ফ্রি করানোর চেষ্টা করি। এবং শুধু সেটা মেয়েদের জন্য, মেয়েদের লেখাপড়া খুবই বেশি প্রয়োজন। নেপোলিয়নকে বলছে যে আমাকে তোমরা ভালো মা দাও, আমি তোমাদের ভালো জাতি দেবো। কেন বলছে এটা? যে মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি, এবং পৃথিবীতে যত শিক্ষক, যত গুণী জ্ঞানী লোকই থাক না কেন, মায়ের মতো শ্রেষ্ঠ শিক্ষক কিন্তু পৃথিবীতে না আর কোনোদিন হইতে পারবো না। এটি কিন্তু আমাদের ধারণ করতে হবে। এই ধারণ করেই আমার মা বা পিতা মাতার প্রতি আমাদেরকে শ্রদ্ধাবোধ থাকতে হবে, তাদের সেবা যত্ন করতে হবে। কারণ এদের চেয়ে বড় শিক্ষক আর কোথাও আছে কিনা আমার জানা নাই, বা অন্য কেউ জানে কিনা আমি সেটা আমি জানি। নাফিজ আশরাফ, TNN TV 24।